হ্যালো, আমি তিহান রেহমান। আপনার নামটা কি জানতে পারি? আরোহী এবারও হাত মেলানোর কোনো আগ্রহ দেখালো না। তিয়ান নিজের হাতটা সরিয়ে সেখান থেকে চলে গেল। আরোহী তিহানের যাওয়ার দিকে তাকিয়ে আবার পুনরায় মোবাইল দেখাই মনোযোগ দিল, যেন এই মুহূর্তে মোবাইল দেখা থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নেই। হঠাৎ নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে পাশে তাকালো আরোহী। তখনকার সেই ছেলেকে নিজের দিকে গালে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে অবাক হবার বদলে বেশ রাগ এবং বিরক্ত হলো সে। আহারে বেচারি, এত সুন্দর কিউট একটা মেয়ে নাকি বোবা? আহা, মানতেই ইচ্ছে করে না মেয়েটা কথা বলতে পারে না। কারোর আফসোসের স্বরে বলা কথাটা আরোহীর কান পর্যন্ত যেতেই আরোহী ভুরু কুচকে তাকালো তিহান রেহমানের দিকে। আরোহী থেকে বছর 2 বড় হবে হয়তো। দেখতে মাশাল্লাহ, সবচেয়ে আশ্চর্য হলো ছেলেটার চোখের মনি নীলাভ বর্ণের, আর চুলগুলো ব্রাউন শেড, যেটা সচরাচর দেখা মেলে না। আরোহী একবার সূক্ষ্ম পর্যবেক্ষণ করলো তাকে, যা দেখে তিহান বেশ খানিকটা হকচকিয়ে উঠল। সোজা হয়ে বসলো আরোহীর সামনে। আরোহী চোখ দুটো ছোট ছোট করে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? আরে রে, আব্বাস তুক্কু। আরে বাস, তুমি তো দেখি কথা বলতে পারো। বাহ বাহ, কণ্ঠ দাও ধাক্কাস, একেবারে কোকিল কণ্ঠী। আরোহী বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করলো তিহানের দিকে। ছেলেটা বেশি কথা বলে, আর যত সব ফালতু কথা, যা আরোহীর মোটো পছন্দ না। কি সমস্যা আপনার? একে তো আমাকে চেনেন না, তার উপর তুমি তুমি সম্বোধন করছেন, আর গায়ে পড়ে কথা বলতে আসছেন। সমস্যাটা কি আপনার? তিহান চট করে চেয়ারটাকে আরোহীর কাছে এনে সোজা হয়ে বসল। হুম, আমার তো কোনো সমস্যা নেই। আমি তো জাস্ট পরিচিত হতে এলাম। আমি পাত্র শাহিদ রহমানের ছোট ভাই তিহান রহমান। আপাতত বাবার ব্যবসা দেখছি, তবে ভবিষ্যৎ নিয়ে অন্য প্ল্যান। আরোহী ভুরু কুচকাল। আপনার কাছে কি আমি এইসব জিজ্ঞেস করেছি? এত কথা কেন বলেন? অদ্ভুত। বলে আরোহী কটকট পায়ে চলে এলো স্টেজের দিকে। আর একটু ওখানে থাকলে ছেলেটা না কথা বলতে বলতে ওর মাথাটা না গরম করে দেয়। এমনিতেই রেগে আছে, তার উপর ওই ভাঙ্গা রেডিওর বক বক, কখন জানি ঘুষি দিয়ে নাকি ফাটাই ফেলে, তার কোনো ঠিকানা নেই। আসছে ভাব জমাতে, তাও আরোহী চৌধুরীর সাথে। আরোহীর বরাবরই রাগের মাত্রাটা বেশি, হুট করে রেগে যায়, তবে চরম বিপদে তার মাথা বরাবরই শান্ত থাকে। তা ঠিক আশ্চর্যের বিষয়, আরোহী চলে যাওয়ার দিকে তাকিয়ে তিয়ান হাসছে। মেয়েটাকে তার বেশ লাগছে। মেয়েটাকে জ্বালাতে কেন জানি তার মজা লাগছে। এত মেয়ে তার পিছনে পড়ে আছে, অথচ এসবে তার কোনো ইন্টারেস্টই নেই। আর এই মেয়েটাকে কেমন জানি সবচেয়ে আলাদা লাগলো। তিয়ান তাকে চেনে না, কখনো দেখেওনি, ইনফ্যাক্ট নামটাও জানে না। এই এক মুহূর্তে মেয়েটার মায়ে পড়ে গেছে। আনমনি তিহানের মুখ থেকে বের হয়ে আসলো, মায়াবতী। তিহান হাসলো। দূর থেকে হঠাৎই আরুষের নজরে এলো আরোহী আর তিহান এর উপস্থিতি। দূর থেকে তাদের বেশ কাছাকাছি মনে হচ্ছিল। রাগ হচ্ছে তার, ভীষণভাবে রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তার তো অধিকারই নেই আরোহীর উপর নিজের অধিকার ফলানোর। সেই অধিকার আরোহী তাকে দেয়নি। আপাতত নিজের রাগ নিজের মধ্যে সংযত করতে হলো। বিয়ের কার্যক্রম শেষ, কখন কোণে বিদায় হয়ে গেছে। আরোহীর কোনো অনুভূতি হচ্ছে না। আরোহী তো দীর্ঘ সময় পরিবারের সাথে ছিল না, তাই আজ আর আবেগটা কাজ করছে না। আরোহী হাসলো। আবেগটা আজকাল তার কাছেই আসে না। তার মতে আবেগ দূর থেকেই সুন্দর। আবেগ কাছে আসলে কষ্ট বাড়ে। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আরোহী উঠে দাঁড়ালো। আপাতত এখানে তার কোনো কাজ নেই। এক পলক আকাশের দিকে তাকালো। সূর্যাস্ত হয়ে গেছে, চারপাশে অন্ধকার নেমে এসেছে। উঠে দাঁড়ালো সে। পকেট থেকে ফোন বের করে সুলতানকে কল করলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সুলতান। আমার গাড়িটা রেডি করো, আমি এক্ষুনি বের হব। ঠিক আছে ম্যাম, আমি খান মেনশনের সামনেই গাড়ি নিয়ে ওয়েট করছি। হুম। আরোহী পুনরায় আকাশের দিকে তাকালো। হেই মায়াবতী। আরোহী চোখ নামিয়ে পাশে তাকালো। দেখে তিয়ান ঠিক তার মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে কি দেখো মায়াবতী? আমি তো দেখার মতো কিছুই পাচ্ছি না। আরোহী ভুরু কুচকে তাকালো তার দিকে। ফার্স্ট অফ অল, আমি মায়াবতী নই।
আমার একটা নির্দিষ্ট নাম আছে, আরোহী। আরোহী চৌধুরী। সেকেন্ড, সবাই সব কিছু দেখতে পায় না। আর নিজের চরকায় তেল দেন মিস্টার রহমান। আর যেন আমার আশেপাশে আমি আপনাকে না দেখি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলে আরোহী হাঁটতে হাঁটতে বাসার ভিতর গেল। সিঁড়ি পেয়ে নিচের রুমে গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতে চোখ পড়ল লেটেস্ট মডেলের রিভলভার, সাথে দুটো কাগজ। আরোহী চোখ বড় বড় করে রিভলভারটা হাতে নিল। বেশ সুন্দর দেখতে রিভলভারটা, খুব সুন্দর করে গোল্ডেন ডিজাইন করা, সাথে দুটো কাগজ। কাগজ দুটো হাতে নিল, একটা রিভলভারের লাইসেন্সের কাগজ, আরেকটা হাতে লেখা কিছু। লেখাগুলো চিনতে অসুবিধা হয়নি আরোহীর। আরোহী ভুরুকুচকে কাগজটা খুলে পড়তে লাগলো। মায়ের ওপর অভিমান করেছো ভালো কথা, নিজের সাথে অনিয়ম করছো কেন? এমন করে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। সময় মতো খাওয়া দাওয়া করো না। গোসল করার ক্ষেত্রে যত অলসতা তোমার। আজকাল বেশ অলস হয়ে যাচ্ছ তুমি রুহি। এমন চলতে থাকলে একদম কান ধরে বাসায় নিয়ে আসবো। তুমি কি ভেবেছো দূরে ছিলে বলে তোমার খোঁজ রাখিনি? তোমার প্রতিটা সেকেন্ডের হিসাব আমার কাছে আছে। যেই কাজে এসেছো মন দিয়ে সেই কাজ করো। আর এই রিভলভারটা তোমার জন্য লাইসেন্স করা আছে, কাজে লাগবে। সাবধানে যাবে আর নিজে ড্রাইভ করবে না। খুব বাজে ড্রাইভ করো তুমি। এত তাড়াহুড়ো করার দরকার নেই। আর দরকার পড়লে সংকোচ করবে না, সাথে সাথে ফোন করবে আমাকে। আমি তোমার মা, তুমি আমার মা নও। তুমি আমার পেট থেকে হয়েছো, আমি নই। তাই এসব ক্ষেত্রে তোমার থেকে আমার অভিজ্ঞতা বেশি। সাবধানে থাকবে। আরোহী হাসলো। তার মা খুব বেশি অন্যরকম, একদম ইউনিক। না চাইতেও বুঝে যায় সব কিছু। তাই তো আরোহী তার মাকে এত ভালোবাসে। তার মা সবার মতো আরোহী বা আরও ডাকে না, আর তাকে রুহি ডাকে। নামটা তার পছন্দ, তবে শুধুমাত্র তার মায়ের মুখে। আরোহী কাগজটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রিভলভারটা কোমরে গুজে বেরিয়ে গেল। আরোহী নিচে নেমে বেরিয়ে এলো বাড়ির বাইরে। মেন গেট দিয়ে বের হবার সময় একবার পিছনে তাকালো, দেখে তার মা বারান্দায় দাঁড়িয়ে আছে। আরোহী মাস্কের আড়ালেই হাসলো। গেটের বাইরে সুলতান দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান? ম্যাম, ড্রাইভ কি আপনি করবেন? না, আজ তুমি ড্রাইভ করবে এবং সাবধানে। ঠিক আছে ম্যাম। আরোহী পিছনে উঠে বসলো। সুলতান গাড়িতে উঠে স্টার্ট দিল। চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে গেছে। সুলতান আগে থেকেই রিসোর্ট বুক করে রেখেছিল, তাই বেশি একটা সমস্যা হয়নি। আরোহীকে আরোহীর রুম দেখিয়ে দিয়ে সুলতান নিজের রুমে যেতে নিবে, হঠাৎ আরোহী পিছন থেকে ডেকে উঠল। সুলতান? সুলতান পিছনে তাকিয়ে বলল, কিছু বলবেন ম্যাম? কাল সকালে বন্দরে যাব, রেডি থেকো। কয়টায় ম্যাম? 7টায়। আচ্ছা। আর শোনো, আমার পরিচয় যেন কেউ না জানে, সাবধান। ঠিক আছে ম্যাম। আরোহী রুমে ঢুকে দরজা লাগিয়ে ব্যাগপত্র রেখে পকেটে হাত দিয়ে মোবাইল বের করে কারোর নাম্বারে টেক্সট করে বলল, আমি এসে পৌঁছেছি, চিন্তা করার কোনো কারণ নেই। এটুকু লিখে সেন্ড করার মিনিট 2 মাঝেই রিপ্লাই এলো, আমি কারোর জন্য চিন্তা করি না। আরোহী হাসলো। সে জানতো তার মা জেগে থাকবে, তাই সে টেক্সট করেছিল। মোবাইলটা বিছানায় ফেলে রিভলভার ড্রেসিং টেবিলের উপর রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। গোসল সেরে বিছানায় শোয়া মাত্রই সারা রাতের ঘুম এসে ধরা দিল তার দু চোখের পাতায়। সকাল 6:45। আরোহীর ঘুম ভেঙে গেল। আরোহীর একটা অভ্যেস, তার সচরাচর অ্যালার্মের প্রয়োজন হয় না। অ্যালার্ম বাজার আগেই প্রায় তার ঘুম ভেঙে যায়। উঠে বসলো সে। মোবাইল বের করে সুলতানকে কল করলো। রিং বাজার সাথে সাথেই সুলতান পিক করে বলল, গুড মর্নিং ম্যাম, আমার প্রায় শেষ, এখনই বের হচ্ছি। আরোহী হাসলো। এর জন্যই সুলতানকে তার ভালো লাগে। ভীষণ সময় সচেতন সে। ধীরে ধীরে করো সুলতান, তোমার শেষ হলে নিচে গিয়ে দাঁড়াও, আমি 10 মিনিটে আসছি। আরোহী ফোন রেখে ফ্রেশ হয়ে কালো লং শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো ছুটি করে মুখে কালো মাস্ক পরল। রিভলভারটা কোমরে গুজে কালো রঙের শু পরে বেরিয়ে গেল। আপাতত আরোহী আর সুলতান দাঁড়িয়ে আছে বন্দর থেকে কিছুটা দূরে সমুদ্রের কাছে। এখান দিয়ে আসেই তো ফেন্সিডিল, তুমি শিওর তো? সুলতান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি যতটুকু তথ্য পেয়েছি এখান দিয়েই কাজটা করা হয়। ফেন্সিডিল দিয়ে ঠিক কিভাবে মাদক বানিয়ে ইউজ করে বলো তো? ম্যাম, ফেন্সি আসলে একটা খুব ভালো ওষুধ ছিল। এটা মূলত সর্দি কাশির জন্য ইউজ করা হতো, খুব ভালো কাজ করত।
ইনফ্যাক্ট 3 দিন সেবন করলে রোগ পুরোপুরি ভালো হয়ে যেত। কিন্তু আমরা তো বাঙালি, সব কিছুর নেগেটিভ সাইডটাই ইউজ করতে পছন্দ করি। ফেন্সির মধ্যে একটা বা দুটো ঘুমের ওষুধ মিশিয়ে মাদক বানিয়ে ফেলি, আর সেটা সেবন করি। ঘুমের ঔষধ? ঘুমের ওষুধ খেলে তো ঘুমিয়েই যাব, সেটা মাদক হলো কি করে? আসলে ম্যাম, ফেন্সি এমন একটা ওষুধ যেটা কেউ যদি একবার এক বোতল খেয়ে ফেলে তাহলে তার ঘুম চলে আসবে। মূলত ঘুমের ওষুধ হিসাবে কাজ করে এটা। সারাদিন ঘুমালেও টের পাবে না কেউ। আর সেখানে যদি ঘুমের ওষুধ মিশিয়ে দিই তাহলে আর ঘুম হবে না, রিয়েকশনে মাদক হয়ে যাবে। আরোহী দীর্ঘশ্বাস ফেলে হাসলো। বাহ, এইসব ব্যাপারে বেশ ধারণা আছে তো তোমার। সুলতান মাথা চুলকে হাসলো। আসলে ম্যাম, যেই কাজ করি এসব বিষয়ে ঘাটাঘাটি করতে হয়। আরোহী হাসলো, তবে কিছু বলল না। সমুদ্রের দিকে তাকিয়ে ভাবলো ঠিক কোনভাবে আগাবে সে। আমরা ঠিক কোন দিক দিয়ে আগাবো ম্যাম, কিছু ভেবেছেন? লাচ্ছির স্ট্রোটা মুখ থেকে নামিয়ে কিছু একটা ভাবলো আরোহী। আপাতত সুলতান আর আরোহী সমুদ্রের কাছে একটা ক্যাফেতে বসে আছে। বুঝলে সুলতান, আমার কি মনে হয় জানো? সুলতান আরোহীর দিকে নজর ঘোরালো, প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে। এখানে যারা কাজ করে তারা মূলত শুধুমাত্র পেটের দায়ে কাজ করে, মেইন কালপ্রিটরা সামনে থাকে না। তাই আমাদের এমন কিছু করতে হবে যেন তারা সামনে আসে, আর আমাদেরও ওদের চিনতে সুবিধা হয়। সুলতান ভুরু কুঁচকালো। কিন্তু ম্যাম, করবেনটা কি? আপনার কি কোনো পরিকল্পনা আছে? আরোহী গ্লাসের লাচ্ছি পুরোটা শেষ করে গ্লাসটা এক সাইডে রাখলো। সুলতানের দিকে তাকিয়ে বলল, আমার কথাটা শোনো এবং তোমার মতামত দাও, ঠিক কিভাবে শুরু করব। কিছুটা থেমে। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ওষুধগুলো ঠিক কোথা দিয়ে আসে, এগুলো কারা চেক করে, কাদের সাথে এদের সংযোগ আছে। তারপর হচ্ছে এখানে আসার পর এগুলো কারা রিসিভ করে, এরা কি সব জেনে শুনে রিসিভ করে নাকি না জেনে। তারপর এদের থেকে কৌশলে জানতে হবে। তারপরেও যদি কাজে না লাগে তাহলে অপশন বিতে যেতে হবে। সুলতান ভুরু কুঁচকে বলল, অপশন বি, সেটা আবার কি? আরোহী হাসলো। অপশন এ কাজে না লাগলে ব্যাকআপ হিসেবে অপশন বিতে যাব। মানে? অপশন বি হলো আমরা বিদেশি বায়ার সাজবো। বায়ার মানে? কিসের বায়ার সাজানো আর কোন বিষয়ে? আরোহী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সেটা না হয় পরে দেখা যাবে, আগে লোকাল থানায় যেতে হবে। সুলতান ভুরু কুঁচকে বলল, লোকাল থানায় কেন ম্যাম? আরোহী চোখ ছোট ছোট করে সুলতানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার সুলতান, আজ কি ঘুম হয়নি, মাথা কাজ করছে না? সুলতান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন ম্যাম আমার ঘুম হয়নি? আরোহী মুচকি হাসলো। আমি তোমাকে আজ থেকে নয় বরং দীর্ঘ অনেক বছর যাবত চিনি সুলতান। তুমি সচরাচর খুব কম প্রশ্ন করো, আমার কথা বলার আগেই সবটা বুঝে যাও। কিন্তু যখনই তোমার ঘুম কম হয় তখনই তুমি একটার পর একটা কোশ্চেন করো, বলতে পারো এটা তোমার অভ্যাস। বলে আরোহী সামনের দিকে হাঁটতে লাগলো। সুলতান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আসলেই তো আজ সে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, অথচ আরোহী মোটো রাগ হচ্ছে না, উল্টো সুন্দর করে সবগুলোর উত্তর দিচ্ছে। সুলতান হাসলো। আরোহীকে সে তার বোনের মতোই ভাবে এবং ভালোবাসে। আরোহীও তাকে ভীষণ সম্মান করে এবং ভালোবাসে। বলো না নুমা, কেমন আছো সুন্দরী? আরোহী সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতেই ফোনে কথা বলছে। বেশ অনেকদিন পর ফোন করেছে আয়াতের ফুপু, মানে জার্মান মার্চান খান। নিজে তো একটা বার ফোন করে না, খোঁজ খবর কিছুই নেয় না, আবার আসছে দরদ দেখাতে। শর্ত? আরোহী হাসলো। আসলেই এখন সময়ই হয় না কাউকে ফোন করার, যদিও এটা শুধুই অজুহাত, ইচ্ছে থাকলে সবই সম্ভব। আহা সুন্দরী, রাগ করছো কেন? আর আমাকে কি তোমার রিপোর্টার মনে হয় যে টাইমে টাইমে খবর নিব? খবর নেওয়ার জন্য তো তোমার বুইড়া জামাই আছেই। এই মেয়ে, আমার জামাইকে একদম বুড়ো বলবি না। ও মা, তোমার জামাই কি তাগড়া যুবক নাকি গো নুমা? তালু দিয়ে মাথার চুল নাই, টাকলা বেটার বউ, এমন ভাবে বলছে যেন ওনার জামাই এখন আরো 10-12টা বিয়ে করতে পারবে। বুড়ি অসভ্য মেয়ে কোথাকার, এক্কেবারে মায়ের মতো নির্লজ্জ হয়েছে। আমি তোর নানু হই, বান্ধবী না।
তোমাকে বান্ধবী বানাতে আমার বইই গেছে না। ঢং কত বুড়ির। তা আমার জামাইটা কোথায়? এই মেয়ে, তুই না বললি উনি বুড়ো বেটা, তাহলে আমার জামাইকে জামাই ডাকতে লজ্জা লাগে না? উফ মাই জান, তুমি তো জানো আমার লজ্জা শরম বরাবরই খুবই কম, খুব কম। এসব কথা বলো না তো, লজ্জা লাগে তো। বলে আরোহী হেসে উঠল। নানুমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর যাই হোক, তোর সাথে কথা বলে পারবো না। তোর সব দিকেই নজর আছে রে আরু। আমার ভোলাবেলা সাইকোলজিস্ট বুড়ো জামাইটাকেও ছাড়লি না, বেদ্যপ মেয়ে। ওটা বেদ্যপ না, বেয়াদব হবে গো বুড়ি। এটা বেয়াদব হলেও তুই বেদ্যবি ফাজিল। আরোহী বেশ শব্দ করে হাসল। তা বুড়ি কিছু খেয়েছো? তুই? হ্যাঁ খেয়েছি। শুনলাম তোর ছোট বাবা নাকি দেশে আসছে। আরোহী ভরু কুচকে বলল, তাই নাকি? জানতাম না তো। রোদসী আপুর বিয়ে গেল, এত করে বললাম, আসলো না। এখন আসুক বাংলাদেশে, এয়ারপোর্ট থেকে বের হতেই দিব না। আমার বাবাটা কত ভালো, আর চাচা এত বুড়ো হয়েছে অথচ এখনো বদের হাড্ডি, তিনটা ছেলে মেয়ে আছে, অথচ নিজেকে এখনো ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম মনে করে সে। মারজান খান বেশ শব্দ করেই হাসল। ঠিক আছে, তোর ছেলে তুই বুঝবি। এখন রাখি রে, তোর নানা মনে হয় চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, স্বামী সোহাগ খাও গিয়ে। আমার তো পোড়া কপাল, স্বামীও নাই সোহাগও নাই। আরোহীর আফসোসের স্বরে বলা কথার পরিপ্রেক্ষিতে মারজান খান ধমকে উঠলেন, এই অসভ্য মেয়ে, নির্লজ্জ কোথাকার, তোকে ফোন দেওয়াই আমার ভুল হয়েছে, রাখ ফোন। বলে ফোনের ওপাশ থেকে লাইনটা কেটে গেল। আরোহী এক পলকে ফোনের দিকে তাকিয়ে আকাশের দিকে তাচ্ছিলের হাসল। দূর থেকে মানুষকে যতটা মজার আর হাসি মনে হয়, ভেতরে মানুষটা ততটাও সুখী নাও হতে পারে। আরোহী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বাজছে। সে কখন সুলতানকে দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্তোরাঁতে পাঠিয়েছে, এখনো আসছে না। আরোহীর খেতে ইচ্ছে করছিল না। সুলতান বেশ কয়েকবার বলেছে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু আরোহী যায়নি। তার খিদে নেই বলে কাটিয়ে দিয়েছে, তাই সুলতানও বেশি বলেনি। ম্যাম, একটা কথা শুনেছি। আরোহী সুলতানের দিকে ভোর কুচকে তাকালো। আপাতত সুলতান গাড়ি চালাচ্ছে, উদ্দেশ্য লোকাল থানা। কি? ম্যাম, শুনলাম থানায় নাকি নতুন অফিসার এসেছে। ওই যে সর্বোচ্চ পদে আছেন যিনি 1 বছরের জন্য এসেছে। সবাই নাকি ওনার ভয়ে তষ্ট। তো আমি কি করব? সুলতান খানিকটা ভেবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে এমনি বললাম আর কি। আরোহী কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালো। গাড়ি এসে থামলো লোকাল থানায়। আরোহী গাড়ি থেকে বের হয়ে গটগট পায়ে এগিয়ে গেল থানার ভেতরে। সুলতান ছুটল তার পিছনে পিছনে। আরোহী ভেতরে ঢুকতেই সবার নজর ওর উপর পড়ল। পুলিশদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, কি চাই? আরোহী পকেটে হাত দিয়ে নিলিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, গত 5 বছরের সবগুলো ক্রাইম রেকর্ড চেক করতে চাই। আরোহীর এমন কথাই পুলিশ অফিসারটা বেশ চমকে উঠে চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকালো। কি চান? আরোহী ঘুরে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, কানের ডক্টর দেখান। আপনি বোধহয় শুনতে পাননি আমি কি বলেছি। হেয়ালি করছেন আপনি। আর আপনি কে? আরোহী ভোর কুচকে লোকটার দিকে তাকিয়ে বলল, স্পেশাল ফোর্স অফিসার, তদন্তে এসেছি। আর কিছু? পুলিশ অফিসারটা দ্রুত চেয়ার টেনে দিয়ে বলল, বসুন বসুন ম্যাম, আসলে আপনাকে চিনতে পারিনি। আপনি বসুন, আমি আপনাদের স্যারকে ডেকে দিচ্ছি। আমি কি আপনার স্যারের সাথে দেখা করতে এসেছি? রেকর্ড বুকটা আনুন। সরি ম্যাম, স্যারের অনুমতি ছাড়া কিছুই দিতে পারবো না। আপনি বসুন, আমি স্যারকে ডাকছি। বলেই লোকটা চলে গেল। বাহ, তুমি তো দেখছি আমাকে ফলো করতে করতে থানায় পর্যন্ত চলে এসেছো। স্বল্প পরিচিত কারোর কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। বুড়ো চোরা কুচকে এলো তার মনের মধ্যে। একটা প্রশ্নের উদয় হলো, এই পাগল এখানে কি করে? তিহান রহমান। তিহান মাথা নিচু করে হাসলো। আরোহীর সামনে বসতে বসতে বলল, অবাক হয়েছি মায়াবতী, আমি আরও বেশি অবাক হয়েছি তোমাকে দেখে। কাল কি ভাবটাই না ধরলা, যেন আমাকে পাত্তাই দাও না, আর এখন সেই খুঁজে খুঁজে আমার থানায় বের করলে। আহা, কি ভালোবাসা, পরাণটা জুড়িয়ে গেল গো। বিরক্তি দিতে আরোহীর কপালে ভাঁজ পড়ল। ছেলেটা এত কথা বলে, কিন্তু আফসোস একটাও যদি কাজের কথা হতো। স্টপ স্টপ।
স্টপ ইট মিস্টার তিহান রহমান, এত বাজে বকেন কি করে আপনি? একটা মানুষ এত কথা কি করে বলতে পারে? উফ, হাউ! মিস আরোহী, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। আমি মোটেও বেশি কথা বলি না। সবাই আমাকে শান্তশিষ্ট বলেই চেনে। অযথা অপবাদ দিবেন না বলে দিলাম। হাহ, অপমান! যাকগে, সেসব কথা আপনি আগে বলেন, আপনি এখানে কি করেন? এখানে কি কাজ আপনার? তিয়ান খানিকটা নড়ে চড়ে বসলো। ও কি কথা গো মায়াবতী, আমি আমার ডিউটিতে আসবো না? আরোহী ভুরু কুচকে তাকিয়ে বলল, আপনি না বলছিলেন আপনি আপনার বাবার ব্যবসা দেখাশোনা করেন? এখন আবার পুলিশের কাজ আসলো কোথা থেকে? তিয়ান হেসে উত্তর দিল, আরে আমি ভাবছিলাম তুমি মনে হয় পুলিশের কথা শুনে আমাকে রিজেক্ট করবে, তাই শুধু বাবার ব্যবসার কথাটা বললাম। তবে মিথ্যা কিন্তু বলিনি, আমি বাবার ব্যবসাও দেখাশোনা করি। মনে মনে বেশ বিরক্ত হলো আরোহী। ঘুরে ঘুরে এইখানে আসতে হলো এই লোকটার। আরোহী দীর্ঘশ্বাস ফেলে পড়ল, এখানে আপনার সাথে বকবক করতে আসিনি আমি, একটা কাজে এসেছি। তাড়াতাড়ি কাজটা করতে হবে তো আমায়। তিয়ান এবার বেশ সিরিয়াস হয়ে বসে পড়ল। ঠিক কী কাজে এসেছো? কি সাহায্য করতে পারি তোমাকে? ক্রাইম রেকর্ড বুকটা চেক করব। গত 5 বছরের রেকর্ড বুকটা আমাকে দিন। তিয়ান চমকালো। রেকর্ড বুক? ওটা দিয়ে তুমি কি করবে? আরোহী তাতে দাঁত চেপে বলল, ওটা গিলে পানি চিবিয়ে খাবো। এই তুমি কে বলো তো? কি প্রফেশনে আছো তুমি? তোমাকে তো সাধারণ ওয়ার্কার বলে মনে হচ্ছে না। আরোহী কিছু বলবে তার আগে সুলতান পাশ থেকে বলে উঠল, ম্যামকে আপনি চিনবেন না? উনি বিদেশ থেকে এসেছেন। উনি ওখানকার ফৌজ অফিসার, বাংলাদেশে তদন্তের জন্য এসেছে। এতক্ষণ সুলতান দাঁড়িয়ে দাঁড়িয়ে আরোহী আর তিহানের কথা শুনছিল, কিন্তু তিয়ান অযথা প্রশ্ন সুলতানের বিরক্ত লাগছে, তাই আরোহীর তো রাগই উঠেছিল। আরোহীর রাগী মুখ দেখে সুলতান বেশ কয়েকবার ঢুক গিয়ে কোনোভাবে পরিবেশটা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করেছে, কারণ লোকটা এত পরিমাণ আচারের কথা বলছে। কোন সময় আরোহী উঠে ঘুষিতে নাকমুখ ফাটিয়ে দেয়। সুলতান তো এমনি এমনি আরোহীকে ভয় পায় না। বেচার এমন পরিস্থিতির শিকার আরও অনেকবার হয়েছে। বক্সিং চ্যাম্পিয়ন তার ম্যাম একবার তো এক লোককে ঘুষিতে নাকের হাড্ডি ফাটিয়ে ফেলেছিল। তার জন্য কত দৌড় দৌড়াতে হয়েছিল তা শুধু সুলতানই জানে। তাই আর একই ঘটনা পুনরাবৃত্তি ঘটার আগেই সে হ্যান্ডেল করতে চাইছে। তিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সুলতানের দিকে তাকালো। আমি কি তোমাকে প্রশ্ন করছি? যাই হোক, তোমরা বসো, আমি বুকটা নিয়ে আসছি। বলি তিহান হেঁটে নিজের রুমে গেল। প্রায় মিনিট 10 পর দুজন কনস্টেবল হাতে মোটা মোটা 3টে খাতা এনে টেবিলে রাখলো। ম্যাম, এগুলো ক্রাইম রেকর্ড বুক। গত 5 বছরের রেকর্ড এখানে আছে, চেক করে নিতে পারেন। আরোহী উঠে খাতাগুলো উলট পালট করে দেখতে দেখতে বলল, ঠিক আছে, তুমি এবার যেতে পারো, আমি দেখে নিচ্ছি। কনস্টেবল দুজন যান্ত্রিক নিয়মে চলে গেল। এভাবে দেখলে তুমি যেটা খুঁজছো সেটাই পাবে না। আরোহী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বইটা। হঠাৎ পিছন থেকে তিহানের কণ্ঠ শুনতে পেয়ে পিছনে তাকালো সে। বুড়োচোরা কুচকে বলল, পাবো না কেন? বললাম, এ তো মোটা মোটা 2টো বই, তুমি কখন খুঁজে সব? তার চেয়ে বরং আমাকে বলো, আমি বের করে দিচ্ছি। আরোহী ভাবলো কিছুক্ষণ, লোকটা যে পরিমাণ জ্বালায় তার চেয়ে বরং কাজ করুক, অ্যাটলিস্ট শান্তি পাওয়া যাবে। আরোহী মাথা দুলিয়ে সরে গেল। ঠিক আছে, খুঁজে দিন। সমুদ্রের ধারে ড্রাগ পাচার কিংবা এই বিষয়ে যত তদন্ত করা হয়েছে সবগুলোর রেকর্ড চাই আমার। তিয়ান এক পলক আরোহীর দিকে তাকিয়ে 2য় নম্বর বই উলট পালট করে মাঝখান দিয়ে একটা পৃষ্ঠা বের করে আরোহীর দিকে তাকালো। নাও, এখান থেকে সব ওই সমুদ্রের পাচারের ব্যাপারে আছে। আরোহী ভুরু কুচকে ঘড়ির দিকে তাকালো। লোকটার রেকর্ডটা বের করতেই 2 মিনিটও লাগলো না। বোঝা যাচ্ছে এসব নিয়ে বেশ ঘাটাঘাটি করে। আরোহী প্রায় 4 ঘন্টা একটানা কাজ করে মাঝে মাঝে কিছু নোট করে দিল। দেখা শেষে চেয়ারে গা হেলিয়ে দিয়ে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে প্রায় সন্ধ্যা 6টা। 3টার দিকে তিহান বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, সেটাই খেয়েছে। আপাতত খিদে নেই। আরোহী পাশে তাকিয়ে দেখে সুলতান ঘুমিয়ে ঢুলছে। কোনো তদন্তে নিজের উপরই তো প্রেশার যায়, সাথে সুলতানের উপর তো আরও বেশি যায়। অথচ ছেলেটা কখনো মুখ ফুটে কিছু বলে না, যা বলে তাই করে। কখনো কোনো আবদারও নেই তার। অদ্ভুত কিন্তু ভীষণ ভালো।
আরোহী উঠে সুলতানের পাশে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সুলতান, সুলতান, সুলতান পুরো ঘুমে ডুবে আছে। সুলতান ওঠো, যেতে হবে আমাদের। কথাটা বলতেই সুলতান হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে গেল। আরোহী বেশ হাসি পেল সুলতানের কাজে, তবে হাসলো না, ছেলেটা লজ্জা পেয়ে যাবে। চলো সুলতান, আমার কাজ শেষ, এখন রিসোর্টে ফিরবো, তারপর রাতের কাজটা রাতেই করব। আরোহীর কথা শুনে সুলতান মাথা নাড়িয়ে বলল, জি ম্যাম। আরোহীর শরীরটা ম্যাচ ম্যাচ করছে, অস্বস্তি হচ্ছে কেন যেন, মাথাটাও ঝিম ধরে আছে, হয়তো রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এইভাবে পা বাড়ালো দরজার দিকে। হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করলো তিহান। বেশ পেরেশান দেখা যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ কল আসে তিহান চলে গিয়েছিল কোথাও, মাত্র এসেছে। বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপালে, সিল্কি চুলগুলো কিছুটা কপালে ঘামের সাথে সেটে আছে, আর শার্টের ইংটা খুলে গেছে, মুখটা লাল হয়ে আছে, দেখতে পুরোই কিউট বাচ্চা। আরোহীকে দেখে তিহান আহত দৃষ্টিতে তাকালো আরোহীর দিকে, মিনমিন করে বলল, চলে যাচ্ছ? আরোহীর বেশ হাসি পেল তিহানের কথা শুনে। দেখতেও বাচ্চা লাগছে, কথাবার্তাও বাচ্চা মনে হচ্ছে। কেউ দেখলে কখনোই বুঝতে পারবে না এই বাচ্চা ছেলে নাকি পুলিশ অফিসার। আরোহী হাসিটাকে হজম করে বলল, কাজ শেষ। তিহান আফসোসের স্বরে বলল, ইস, কেন যে তখন রেকর্ডগুলো বের করে দিয়েছিলাম, না হলে আরও কিছুক্ষণ থাকতে হতো তোমাকে। আচ্ছা, একটা ধন্যবাদ, আপনি প্রাপ্য আমাকে হেল্প করার জন্য। আজ তাহলে আসি। বলে আরোহী কটকট পায়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে রিসোর্টে এসে নিজের রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়েই মুখের মাস্কটা খুলে চুলগুলো খোপা করে এসির পাওয়ার বাড়ালো আরোহী। চরমভাবে অস্বস্তি হচ্ছে তার, ঠোঁট মুখ বারবার শুকিয়ে আসছে, গোসল করার শক্তিটুকু যেন লোপ পাচ্ছে তার। চোখ দুটো অন্ধকার হয়ে আসছে, হয়তো সুগার ফল করেছে কিংবা ব্লাড প্রেশার লো হয়ে গেছে, এটাই ধারণা তার। আরোহী ধীরে ধীরে উঠে নিজের ব্যাগ থেকে একটা চকলেট বের করে খেতে লাগলো। এতে প্রেশার আর দৌড়াদৌড়িতে প্রায় তার সুগার ফল করে। আরোহী শার্টের বোতাম উপর থেকে দুটো খোলা রেখে শুয়ে পড়ল। ভালো লাগছে না তার, কেন জানি তার মনে হচ্ছে হয়তো তার হাতে সময় বেশি নেই। তাচ্ছিল্য হাসলো আরোহী। বিধাতা মনে হয় সবার ভাগ্যে সুখ রাখে না, সেই অভাগাদের মধ্যে একজন আরোহী। ভাগ্যে কি আছে জানা নেই, তবে যতদিন দুনিয়ায় আছে ততদিনে নিজের মায়ের জন্য কিছুতে একটা করতে হবে, নয়তো তার বুঝতে বাকি নেই চারপাশে তার মায়ের শত্রুর অভাব নেই। কাছের মানুষজনই শত্রুতা করে। আয়াত বুদ্ধিমতী, তবে আরোহী এতদিন দূরে থেকে বুঝতে পেরেছে আয়াত নিজেও বেশ নরম মনের। দিন শেষে এটাই যদি কাল হয়ে দাঁড়ায় তবে কি করবে সে? ভোরের সূর্যের আলো সবচেয়ে বেশি স্নিগ্ধতা ছড়ায় যখন ধীরে ধীরে সূর্যটা উদিত হয়, আর সূর্যের আলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। হালকা শীতল বাতাসটা শরীরে দোলা খেয়ে যায়, তখন পিছনের সকল ক্লান্তি যেন এক নিমেষেই উধাও হয়ে যায়। আরোহীর ঘুম ভেঙে গেছে সেই সূর্য ওঠার আগে, তাই সে ভোরের সৌন্দর্যটা উপভোগ করার জন্যই রিসোর্টের ছাদের এক কোণায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শীতল বাতাসটা যেন শরীরে এসে ধাক্কা লাগছে বারংবার। বেশ কয়েকবার বড় বড় শ্বাস নিয়ে চোখ খুলো, মুচকি হেসে আশপাশটাই তাকালো। একটু ঝুঁকে নিচে তাকিয়ে দেখে রাস্তায় তেমন একটা মানুষের চলাচল নেই। ইস, কত সুন্দর একটা প্রকৃতি তারা মিস করে ফেলে যারা এই ভোরে ঘুমিয়ে থাকে। তবে ভোরের ঘুমটাও যে ফেলে দেওয়ার মতো তাও কিন্তু না। ভোরের সূর্য যেমন সুন্দর, তেমনি ভোরের ঘুমটাও মজার। তবে মজার ব্যাপার হলো একটা উপভোগ করতে হলে আরেকটা স্যাক্রিফাইস করতে হয়। দুটো সৌন্দর্য একেবারে উপভোগ করা অসম্ভব। কিছুক্ষণ ওভাবেই থেকে রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে ফোন হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার থেকে মিসড কলের নোটিফিকেশন। আরোহী ভুরু কুচকে কল করতে গিয়েও থেমে গেল, ভাবলো যার দরকার সেই তো আবার দিবে, আমার দিয়ে কাজ কি? কথাগুলো চিন্তা করতে করতেই পুনরায় ফোনটা সশব্দে বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আহা, এমন অদ্ভুত শব্দে আরোহী প্রথমে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল, পরবর্তীতে মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, কে বলছেন? আহা মায়াবতী, সাত সকালে এমন কর্কশ কণ্ঠে কথা না বললেই নয়। আমার মতো ইনোসেন্ট ভোলা ভালা একটা ছেলে এমন কণ্ঠে ভয় পাবে তো?
ধরো যদি তোমার এই কণ্ঠে শুনে আমি হার্ট অ্যাটাক করে ফেলি, তাহলে তোমার কি হবে গো? আরোহী বিরক্ত হলো ভীষণ। এই সাত সকালে মেজাজের 13টা বাজিয়ে দিল এই পাগল। নিজের যন্ত্রণাই বাঁচি না, আবার নতুন পাগলের আমদানি। আরোহী বিরক্তিকর কণ্ঠে বলল, আপনার মাথায় কি ঘিলু নেই? এমন পাগলাটে কথাবার্তা আর এত বেশি কথা বলেন কি করে আপনি আজব? এত সকালে আমাকে ফোন দিয়ে জ্বালানোর মানেটা কি? হ্যাঁ, কাজ কাম নাই আপনার? আর আরেকটা কথা, আমাকে ওই মায়াবতী টায়াবতী বলে ডাকবেন না। আমার সুন্দর শালীন একটা নাম আছে। আমার মা বাবা একটা সুন্দর নাম রেখেছে আমার, আরোহী চৌধুরী। সো কল্ড মি আরোহী। আরেকবার যদি আপনার মুখে এসব আউল ফাউল নাম শুনি তো আমি আপনাকে। আরোহী থামলো। রাগটা বেশি হয়ে গেছে। ইদানিং এমন হয়, হুট করে মাত্রা অতিরিক্ত রাগ উঠে যায়, পরবর্তীতে মাথায় ভীষণ পেন হয়। তাই আরোহী নিজেকেই বোঝায় সে রাখবে না, রাগ কন্ট্রোল করবে, কিন্তু সেটার হয়ে উঠে কয়, যদি বলি তো কি করবে মায়াবতী? বেশ শান্ত কণ্ঠে কথাটা বলে উঠল তিহান। আরোহী নিজের রাগটা কন্ট্রোল করতে করতে দাঁতের দাঁত চেপে পড়ল, তখন অ্যাকশনটা আরোহীর হবে না, হবে ফোর্স অফিসার আরোহী চৌধুরীর। এমন হাল করব না, মুখ দিয়ে কথাও বের হবে না চত্বর সব। বলে আরোহী ফোনটা কেটে দিল। তিহান ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ফোনটা বুকের উপর রেখে শুয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগলো, তোমার এই রাগটাই তো আমার ভালো লাগে মায়াবতী, ভীষণ ভালো লাগে। তোমার রাগী কণ্ঠ, তোমার রেগে তাকানো, রাগে ফোঁস করে আমার দিকে যখন তাকাও, তোমার ওই চোখে আমি যেন একটা দেখতে পাই, যা আমাকে বড্ড আকর্ষণ করে। আমি ফেরাতে পারি না মনকে, সাথে চোখকেও। ছন্ন ছাড়া লাগে সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হয়। কেন এমন মনে হয় মায়াবতী? এর নাম আমি কি দেব বলো তো? ভালোবাসা, নাকি এর অন্য কিছু? এর নাম আমি জানি না, জানতেও চাই না। শুধু জানি এই রণচণ্ডীকে আমার চাই। তার চোখের দাবানলে ভীষ্ম হতে চাই, পুড়ে পুড়ে কয়লা হতে চাই, তবুও আমার এই রণচণ্ডীকেই চাই। মহামালী খাল আয়াত বলছেন? আয়াত নিজের ডেস্কে বসে ফাইল চেক করছিল। হঠাৎ নিজের ফোনে কল আসায় ফোন হাতে নিল সে। স্ক্রিনে আননোন নাম্বার। পিক করার সাথে সাথেই অপরিচিত কোনো পৌশালী কণ্ঠ শুনতে পেয়ে ভুরু কুচকাল। আমি আয়াত। আপনি কে? লোকটা ফোনের ওপাশ থেকেই হাসলো, যার শব্দ আয়াত শুনল বেশ ভালো করে। আমি কে সেটা জানা আপনার জন্য খুবই একটা জরুরি বলে আমার মনে হচ্ছে না, তবে আপনাকে সাবধান করতে ফোন করলাম। আয়াতের কণ্ঠ গম্ভীর। রসিকতা তার মোটেও পছন্দ নয়, তবে লোকটাকে বাজিয়ে দেখার জন্য মুচকি হেসে বলল, ফার্স্ট অফ অল, আপনি নিজের পরিচয় গোপন করেছেন, যা আমার মোটেও সুবিধাজনক লাগছে না। পরিচয় গোপন করে কারা জানেন? কাপুরুষেরা পরিচয় গোপন করে। আই থিঙ্ক আপনি ব্যতিক্রম নন। সে যাই হোক, আমি কোনো কাপুরুষের কাছ থেকে কোনো প্রকার নিউজ কিংবা নীতিবাক্য শুনতে রাজি নয়। অপর পাশে লোকটা ফোঁস করতে করতে বলল, মহামালী খাল, আপনি কিন্তু আমায় অপমান করছেন। লোকটার কথা শুনে আয়াত বেশ শব্দ করেই হেসে পড়ল, আও তাই নাকি? ঠিক আছে, বললাম না কিছু। কিন্তু আপনার মতো আপনার মতো একজন মহৎ হৃদয়ের মানুষ আমাকে কেন ফোন দিয়েছে জানতে পারি? আপনি এখনো আমাকে অপমান করেই যাচ্ছেন মিসেস আয়াত। যাই হোক, যেই জন্য আপনাকে ফোন দেওয়া। সেটা তো জানতে চাচ্ছি। আপনার মেয়ে আরোহী চৌধুরী, তাই তো? কোনো সন্দেহ আছে? ডিএনএ টেস্ট করে রিপোর্ট দেব? আপনি এমন ঘাড়তেড়া মানুষ কেন? লোকে ঠিকই বলে মহামালী খাল আয়াত ঘাড়তেড়া মহিলা। আজ নিজেই প্রমাণ পেলাম। তা ভালো, জানা আছে। তারপর বলেন। আপনার মেয়ে আরোহী চৌধুরী যে তদন্তে এসেছে সেটা থেকে এক্ষুনি ফিরে আসতে বলেন, নয়তো সেটা আপনার জন্য সুখবর হবে না। আয়াত হাসলো। এতক্ষণ বাচ্চাধন লাইনে এসেছে। আয়াত পরিষ্কার গলায় বলল, প্রথমত, আরোহী আমার সাথে কোনো বোঝাপড়া করেনি। সে কি করে, কোথায় যায় সেটাও আমাকে বলে যায় না। আর দ্বিতীয়ত, অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অভ্যাস আয়াতের নেই।
সো যার কাজ তাকেই দেখে বলেন কিছু করতে পারে কিনা। আই থিঙ্ক লাভ কিছু হবে না, কারণ মেয়েটা তো আমার। তবে মনের সান্ত্বনার জন্য হলেও একটা ট্রাই করে দেখতে পারেন। শুধু শুধু আমার সময়টা নষ্ট করবেন না। আয়াত গলা পরিষ্কার করেই বলল। বলে আয়াত ফোনটা কেটে দিল। আয়াত ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এমন নয় যে আয়াত জানে না লোকটা কে। সে তো প্রথমে গলার শব্দ আর হাসির আওয়াজ শুনেই আন্দাজ করতে পেরেছে লোকটার সম্পর্কে। তাই তো একটু মজা নেওয়ার জন্যই হালকার উপর ঝাপসা অপমান করে দিল। ঘড়ির কাঁটা 10টার ঘরে গিয়ে টিকটিক করে জানান দিচ্ছে এখন সবে 10টা বাজল। আরোহী ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হচ্ছিল। হঠাৎ দরজায় নক করার শব্দে দরজার দিকে তাকালো সে। দু হাতে চুলগুলো খোপা করে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে সামনে তাকাতেই সুলতানের চেহারা দৃশ্যমান হলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুলতান, কোনো জরুরি কিছু? সুলতান মিহি কণ্ঠে বলল, আসলে ম্যাম হয়তো আপনার কাছে এত জরুরি না ও মনে হতে পারে, তবে আমার মনে হলো বলাটা দরকার। আরোহী ভুরু কুঁচকে বলল, বলো কি বলবে? ম্যাম আসলে আমি একটু আগেই জানতে পারলাম আমরা যেই তদন্তের কাজ করেছি সমুদ্রের ওই মাদক ব্যবসায় নিষ্ঠুরভাবে কাজ করেছে সাজিদ খন্দকার, রমরমা ব্যবসাতার। আরোহী হাসলো। সে তো এটা আগেই বুঝতে পেরেছিল, আজ নিশ্চিত হলো। মুচকি হেসে বলল, এটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। সুলতান মাথা চুলকে বলল, ম্যাম আরেকটা কথা। বলো। ম্যাম সাজিদ খন্দকার বা তার লোকেদের কেউ আয়াত ম্যামের কাছে ফোন করেছিল। আরোহী ভুরু কুঁচকে বলল, কেন? ম্যাম আপনার মাকে ওরা বলেছিল আপনাকে যেন ওই তদন্তে বাধা দেয়। মা কি বললো? ম্যাম কৌশলে সেটা ওদের বুঝিয়ে দিতে যে এই ব্যাপারে ম্যাম আপনাকে কিছুই বলেন না, সাহস থাকলে আপনাকে ফোন করে মানা করতে বলে ওদের। আরোহী হাসলো। তার মা এমনই, লুকিয়ে সবসময় প্রোটেক্ট করবে কিন্তু সামনে আসবে না। সারাদিনের ব্যস্ততা শেষে রিসোর্টে ফিরল আরোহী। শরীর যেন আর চলছেই না তার। কোনো রকমে দরজা খুলে ভিতরে ঢুকে হাতে ডিম লাইট জ্বালিয়ে কোনো দিক না তাকিয়ে টাওয়াল আর লং টি শার্ট আর ট্রাউজার নিয়ে শাওয়ারে ঢুকলো। শরীর থেকে ঘামে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে, যাতেই নিজেরই বিরক্ত লাগছে। প্রায় আধা ঘন্টা যাবৎ শাওয়ার নেওয়ার পরই বের হলো সে। চুল মুছতে মুছতে বের হলো। হঠাৎই আরোহীর মনে হতে লাগলো সে ছাড়া ঘরে আরও কেউ আছে। বডি স্মেল কিংবা পারফিউমের স্মেল, কিন্তু কোনো না কোনো কিছুর স্মেল সে ঠিকই পাচ্ছে। সতর্ক দৃষ্টিতে একবার চারপাশে নজর বোলালো, কিন্তু কাউকেই পেল না। লাইট অন করলো সে, কিন্তু না, রুমের মধ্যে কেউ নেই। কিন্তু স্মেলটা আছে, এবং খুব চেনা স্মেল এটা আরোহীর কাছে। আরোহী বেলকনির দিকে এগুলো। কেন জানি মনে হচ্ছে কেউ থাকলে ওখানেই থাকবে। আরোহী যে ভয় পাচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না, তার সন্দেহ হচ্ছে এত সাহস কোনো শত্রু নেই যে স্বয়ং আরোহী চৌধুরী অনুমতি ছাড়া তার রুমে ঢুকবে। আরোহী বেলকনির দিকে এগুলো। বেলকনির দরজায় দাঁড়িয়ে খেয়াল হলো কেউ একজন বেলকনির একদম কিনারে পকেটে হাত গুজে অপর দিকে ফিরে দাঁড়িয়ে আছে। অবৈ দেখে এটা স্পষ্ট যে এ কোনো ছেলে, আর ছেলেটার অবৈটাও আরোহীর চেনা। আরোহী অবাক হলো বেশ, তবু নিশ্চিত হবার জন্য ডাকলো, কে ওখানে? ছেলেটার একদমই নড়চড় নেই। আরোহী খানিকটা এগিয়ে গেল। কে ওখানে? কথা কেন বলছেন না? ছেলেটা এবার পিছনে ঘুরে তাকালো। হালকা আলোয় মুখ স্পষ্ট, জল করতে থাকা চোখ দুটো বেশ লাল হয়ে আছে, যা দেখে সচরাচর ভয় পাওয়ারই মতো। চুলগুলো উস্কো খুস্কো, বোঝা যাচ্ছে গত সপ্তাহখানেক ধরে চুলের চিরুনি চালানো হয় না। শার্টের উপরেই কিছু বোতাম খোলা, মুখে গাম্ভীর্য ভাব স্পষ্ট। আরোহী চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলল, আরুষ ভাই, এই পাগল এইখানে কেন? আর কিভাবে ঢুকলো? চাবি তো ছিল আমার কাছে। কিছু একটা ভেবে, যাগে, এই পাগলের দ্বারা অসম্ভব কিছুই না। কথাগুলো বলেই গলা পরিষ্কার করে এগিয়ে যেতে যেতে বলল, কি ব্যাপার মিস্টার খান, আপনি এখানে কেন? আপনার হসপিটাল রেখে এখানে কি করছেন? তার উপর আবার একজন অবিবাহিত মেয়ের রুমে। এটা কোন ধরনের সভ্যতা?
আরুষ এক দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে আছে, কোনো কথা সে বলছে না, যেন কথা বলাটা ভুলেই গেছে এই মুহূর্তের জন্য। কি হলো এমন করে তাকিয়ে আছেন যেন জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেননি? আপনি একজন শিক্ষিত ডক্টর মানুষ হয়ে আইনের লঙ্ঘন করাটা কি ঠিক করলেন আরুষ খান? বলেন, এটা কোন ধরনের ভদ্রতা? আরুষ মুখ খুলল, আরোহীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বলল, দেখছি মেয়ে মানুষ তো দেখেছি অনেক, কিন্তু এমন কঠিন ধাতু দিয়ে তৈরি মেয়ে মানুষ দেখিনি কখনো, তাই দেখছি। আরোহী হাসলো, লাফতে বেলকনির রেলিংয়ের উপর চেপে বসে হাত ঝাড়তে ঝাড়তে বলল, ঠিকই বলেছেন, কিন্তু ধাতুটা এত কঠিন ছিল না, আস্তে আস্তে হয়েছে। আরুষ খানিকটা এগিয়ে গেল আরোহীর দিকে, চোখে চোখ রেখে বলল, আরু, ভালোবাসিস আমায়? আরোহী খানিকটা চুপ করে আরুষের দিকে তাকিয়ে হুট করে শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, ভালোবাসা সেটা আবার কি জিনিস? এটা কি খায় না মাথায় দেয়? আরুষ আরো খানিকটা এগিয়ে গেল আরোহীর দিকে, আরোহীর গালে হাত নিবে অমনি আরোহী পিছনে চলে যায়। নো আরুষ খান, কাজটা আপনি করবেন না, আই ডোন্ট লাইক দিস। আরুষ হাত সরিয়ে আনলো, কাতর কণ্ঠে বলল, আরু ও বল না, ভালোবাসিস আমায়? এত পাথর হোস না পাখি, একটাবার ক্ষমা করে দে না পাখি। আরোহী আবারও হাসলো, যেন কথাগুলো তার কাছে জোকস মনে হচ্ছে। হাসি থামিয়ে বলল, আরোহী চৌধুরী ভালোবাসতে ভুলে গেছে আরুষ খান। একটা সময় ছিল আরোহী চৌধুরী মন প্রাণ দিয়ে একজনকেই ভালোবাসতো, কিন্তু সেটা আজ শুধুই অতীত। সে এখন আর কাউকে ভালোবাসে না। আর রইল ক্ষমা, হাসালেন আমায়। আরোহীর গুছিয়ে রাখা শব্দ ভাণ্ডারে ওই একটা শব্দেরই শর্ট, ক্ষমা। ওটা আর অ্যাড করা হচ্ছে না। আরোহী ক্ষমা করতে জানে না মিস্টার খান। জানেন তো আরুষ খান, ছোটবেলায় পড়েছিলাম, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। কথাটা বেশ ভালো লাগতো আমার। ছোটবেলা থেকেই আমি বেশ আদরের ছিলাম, আহ্লাদি ছিলাম বেশ। বাবা তো চাওয়ার আগে সব দিয়ে দিত। আর আম্মু, সে তো সারা দুনিয়ায় কাছে একজন শক্ত মনের মানুষ হলেও আমার কাছে সে আমার মতোই বাচ্চা। আমি জেদ করতাম, আম্মুও জেদ করতো, কিন্তু কি বলেন তো, জেদ করতে করতে একসময় আমি বেশ একরোখা হয়ে গেলাম। আমার মুখ থেকে একবার যা বের হবে, শত কষ্ট হলেও আমি সেটাই করতাম। আমি সেটাই করতাম যেটা আমার পছন্দ। কিছুটা থেমে, আমার এই আদরের মাঝে একটা নাম ছিল বেশ আতঙ্কের, আরুষ খান। গম্ভীর একটা মানুষ, ভয় পেতাম আমি তাকে, অনেক ভয় পেতাম, একদম জবের মতো। তবে যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, এই ভয়টা কখন যে ভালোবাসায় পরিণত হলো আমি না বুঝতেই পারলাম না। তার গাম্ভীর্যতা, কম কথা বলা, আলাদা অ্যাটিটিউড, সব কিছুই ভালো লাগতো আমার। কি ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। বলেই হাসলো আরোহী, চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণাও জমলো দারুণ। এই ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি, যার শাস্তি আমি এখনো পেয়ে যাচ্ছি। আরোহী থামলো, এক পলক আরুষির দিকে তাকিয়ে বলল, অপমান করতো আমায় সে, তাই না? জানেন, মেয়েদের ধৈর্য শক্তি প্রখর, তারা খুব সহজেই ভেঙে পড়ে, কিন্তু কোনো বড় বিপদে তারাই কিন্তু সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে। নারী যেমন চুলের খোপা খুব শক্ত করে বেঁধে রাখতে পারে, তেমনি বাতাসে চুল খুলে দিতেও পারে। এই যে এত অপমান করতো, তারপর বারবার কেন যেতাম বলুন তো তার কাছে? ভালোবাসতাম তো, তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ছুটে যেতাম তার কাছে বারবার। জানেন তো, আবেগের বয়সে করা ভুলগুলোর মাসুল আমাদের দীর্ঘ জীবন দিয়ে দিতে হয়। সে দিনের পর দিন অপমান করতো, কত ঘৃণা করতো, কথা শোনাতো আমায়। আমি হাসি মুখে তা মেনে নিতাম। একসময় আমার ভালোবাসা জেদে পরিণত হলো, তাকে আমার চাই মানে চাই। একরোখা বদমেজাজি ছিলাম তো, তাই। আর তার তো আমাকে পছন্দই ছিল না, তার জন্য উচ্ছৃঙ্খল হলাম, সকলের চোখে খারাপ প্রমাণিত হলাম। কিন্তু তাকে তো পেলাম না, কারণ সে আমাকে চাইতো না। যেই মা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, সেই মা আমাকে রাগের বশে সেদিন অনেক মেরেছিল। কারণ কি জানেন? কারণ যাকে এত ভালোবেসেছি সেই নাকি আমার এসব পাগলামোর কথা মাকে জানিয়েছে। শুধু তাই নয়, তার কোনো এক বেস্টফ্রেন্ডকে নাকি আমি মেরেছি, অথচ সেই মেয়েটাই আমাকে অযথা অপমান করে থাপ্পড় মেরেছিল। সেই কথা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। সেদিন তো আমার কোনো দোষ ছিল না, অথচ শাস্তি পেলাম আমি। সেই দিনের কিছু কিছু কথা আর কিছু ঘটনা আড়ালেই রয়ে গেল, কেউ জানলো না কিছুই।
আরোহী আবারও হাসলো। সেদিন জানেন কেউ আমার সাথে কথা বলেনি, মাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল, আর বাবা তো দেশেই ছিল না। অভিমান হলো খুব। মা তো জানতো সে ছাড়া আমার কোনো বন্ধু নেই। বাড়ির ল্যান্ডলাইন থেকে ছোট বাবাকে কল করলাম, চলে যাব আমি এখান থেকে, পুরো দেশ ছেড়ে আসবো না আর কখনো। জেদ করেছিলাম সেদিন আমি ছোট বাবার কাছে, যেন এই কথা আমি যাওয়ার আগে কেউ না জানে। ছোট বাবাও মেনে নিয়েছিল আমার কথা। ইমার্জেন্সি ফ্লাইটে ছোট বাবা এসে নিয়ে গিয়েছিল আমায়, তাও জানতো না কেউ। পাড়ি দিলাম ছোট বাবার সাথে অচেনা দেশ, অচেনা শহরের অচেনা মানুষের উদ্দেশ্যে। আরোহী থামলো, আরুষের দিকে তাকালো এক পলক। আরুষ দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তারই দিকে। আপনাকে কেন বলছি বলুন তো এইসব কথা? আরুষ বেশ কিছু বলার আগে আরোহী হেসে পড়ল। আপনার জানা প্রয়োজন মনে করেছি আমি এটা, তাই জানিয়েছি আমি আপনাকে। কারচুপি কোনো কিছুই আমার পছন্দ না, যা হবে সব সরাসরি। আর কেউ আমাকে ভুল বুঝুক সেটা আমি চাই না, তাই আজ সবটা ক্লিয়ার করে দিলাম। আশা করি আর কোনো প্রশ্ন নেই। আরুষ চুপ করে রইল। আরোহীও আর কথা না বাড়িয়ে ঘাড় ঘুরিয়ে এক পলক আকাশের দিকে তাকালো। আকাশে অনেক তারা আছে আজ, কিন্তু চাঁদ নেই, তবুও সুন্দর লাগছে। এখনো কি ভালোবাসিস? আরোহী তাকালো আরুষের দিকে। ধীরে ধীরে বলা কথাটা মনে মনে আবার রিপিট করলো সে। আরোহী হাসলো, উত্তর দিল, সত্যি অর্থে আরোহী চৌধুরী ভালোবাসা এতটাও ঠুনকো নয় যে আজ আছে তো কাল নেই। আমি তাকে আজও ভালোবাসি এবং অনেক ভালোবাসি, কিন্তু ভুলেও ফিরে পেতে চাই না। সেটা তার জন্য মঙ্গলজনক হবে না, কারণ আমার হাতটা পূর্বের মতো কোমল থাকবে না, আর সে পাবেও না। আমি চাই সে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিক, কোনো প্রকার পিছু টান না রেখে। আমাকে মনে রাখা বা মনে করার কোনো কারণ আমি দেখছি না। আমি ওসব ভুলে যেতে চাই। সমরেশ মজুমদারের বইয়ের একটা উক্তি ছিল, আমরা কাউকে অকারণে মনে রেখে দেই চিরকাল, যাকে হয়তো আমাদের মনে রাখার কোনো কথাই নেই। হেই মায়াবতী, কি করো? ফোনের ওপাশ থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঘুমের মধ্যেই ও ভুরু কুঁচকালো আরোহী। কান থেকে ফোন সরিয়ে ছোট ছোট চোখ করে ফোনের দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 3টে বাজতে চলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপরই এই পাগল কোত্থেকে এসে জুটল। কিছুক্ষণ আগেই আরুষ তার রুম থেকে বকবক করে গেল। আগে খেয়াল ছিল না, এতদিনে ওনার প্রেম যেন উতলে পড়ছে। মনে হলেই মেজাজ 420 হয়ে যায় আরোহীর। নিজের রাগ কন্ট্রোল করে শুয়ে মাত্রই ঘুমটা চোখে ধরা দিল। তার উপর এত রাতে ফোনের কর্কশ শব্দ আর তিহানের ফাও প্যাচাল, মেজাজটা আরও গরম হলো। আরোহী দাঁতের দাঁত চেপে পড়ল। রেল লাইনের পাশে ঘোড়া ঘাস কাটবি? কাটলে কমলাপুর রেল স্টেশনে চলে আয়। শুধু শুধু আজ এটা ফাও পেঁচাল পারবি না তো, মন মেজাজ ভালো না এমনিতেই। তিয়ান হকচকিয়ে উঠল। আরোহী রেগে যাবে জানে, তবে এতটা রেগে যাবে বুঝতে পারেনি। আহা, রেগে যাচ্ছ কেন মায়াবতী? আরোহী কপাল কুঁচকে দাঁত চেপে পড়ল। তো কি করব, রাগ করাটা কি অস্বাভাবিক? এত রাতে একটা মেয়েকে ফোন দিয়ে ফাও পেঁচাল পারছেন? মিনিমাম কমন সেন্সের তো একটা ব্যাপার আছে না কি? আরে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আরোহী শোয়া থেকে উঠে বসলো। মানে? আরে, তোমার জন্যই তো রাত জাগা। আরোহী কপাল কুঁচকাল। আমি কি বলছি আপনাকে রাত জাগতে? আর কি এমন অসাধু সাধন করলেন যে রাত জাগা লাগলো আপনার? ও হে, সেটার জন্য ফোন করলাম। তুমি যে ডিলের অপেক্ষা করছিলে সেটা কাল রাত 12টায় হবে। আমি অবশ্য পুলিশ পাহারায় রেখেছি, যারা সিভিল পোশাকে বন্দরের আশেপাশেই আছে। আশা করি সবটা প্ল্যান মোতাবেক এগোবে। আরোহীর কুচকানো ভুরু জোড়া ঠিক করে পড়ল। ও আচ্ছা। তিহান মুখ চেপে হেসে পড়ল। শুধুই ও আচ্ছা, আর কিছু বলবে না? আরোহী থেমে থেমে বলল, আর কি বলবো, আপনার কাজ আপনি করছেন। একটা ধন্যবাদও তো অ্যাটলিস্ট দিতে পারো। ধন্যবাদ? শুধুই ধন্যবাদ? আর কিছু? তিহান দীর্ঘশ্বাস ফেলে পড়ল, না, তোমার থেকে এসে বেশি আশা করাটাই বেকার। মাঝে মাঝে মনে হয় আমি মানুষ নই, রোবটের সাথে কথা বলছি। যা হোক, কিছু তথ্য কালেক্ট করছি, তোমাকে ইমেল করে দিচ্ছি, সকালে দেখে নিও। এখন ঘুমাও। আরোহী কান থেকে ফোনটা নামিয়ে
এক পলক ফোনের দিকে তাকালো। ছেলেটা নিজ থেকেই তার কাজগুলো করে দিচ্ছে, হেল্প করছে না বলতে মন্দ না ছেলেটার চোখে মুখে আরোহী যা দেখতে পায় তা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে ছেলেটাকে ভীষণ কষ্ট পেতে হবে। তার পক্ষে যে কাউকে ভালোবাসা সম্ভব না। দীর্ঘশ্বাস ফেল আরোহী সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। পরবর্তীতে ল্যাপটপে ইমেল চেক করতে বসলো। আরোহী যেই দিন চট্টগ্রাম আসলো সেদিন রাতেই ডিলটা করার কথা ছিল, আর সেই সুযোগটাই কাজে লাগাতো আরোহী। কিন্তু পাচাকারী চক্র মনে হয় কোনোভাবে জেনে গেছে যে তাদের ডিলের ব্যাপারটা পুলিশের কান পর্যন্ত চলে গিয়েছে, তাই তারা সেদিন আর ডিল করেনি, আর না বন্দরে কোনো জাহাজ ফিরিয়েছে। বেশ ধুরন্ধর লোকগুলো। হঠাৎ দরজায় কারোর শব্দ শুনে বুড়ো কুচকে তাকালো সেদিকে। দরজা খোলাই আছে সুলতান, ভেতরে আসো। সুলতান ভেতরে ঢুকে অবাক দৃষ্টিতে আরোহীর দিকে তাকালো। ম্যাম, আপনি কি করে বুঝলেন আমি থাকবো? আরোহী ল্যাপটপের দিকে তাকিয়েই হাসলো। তোমাকে আমি চিনি, 1-2 দিন নয় সুলতান, অনেক বছর। আর ভাইয়ের উপস্থিতি বুঝবো না তো তা কি করে হয় বলো তো? সুলতান সলসল দৃষ্টিতে আরোহীর দিকে তাকালো। কেউ যে চাকরকে নিজের ভাই বলে সম্বোধন করে আজ সে প্রথম দেখলো। আসলে সে আগে থেকেই দেখে এসেছে, তার কোনো কিছু লাগলে মুখ ফুটে বলার আগেই আরোহী তাকে এনে দেয়। তার কোনো কিছু চাইতে হয় না। মেয়েটা বেশ ভালোবাসে তাকে। এত ব্যস্ততার মধ্যেও তার কথা ভাবে। চোখ দুটো ভিজে উঠল সুলতানের। আরোহী ল্যাপটপটা সুলতানের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, আমি ইমেলটা চেক করলাম আর কিছু কারেকশনও করলাম। তুমি তোমার রুমে গিয়ে দেখে নাও আর বুঝে নাও আমি ফ্রেশ হয়ে আসছি। আজকে আমি আর তুমি একসাথে বেরোবো। সুলতান মাথা নাড়িয়ে সায় জানালো। আরোহী মুচকি হেসে ল্যাপটপটা সুলতানের হাতে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সুলতান নিজের রুমে চলে গেল। প্রায় 10 মিনিটের মাথায় আরোহী বের হলো অ্যাশ রঙের শার্ট আর কালো প্যান্ট পরে। ওয়াশরুম থেকে বের হতেই চোখের সামনে দৃশ্যমান হলো রুষার ঝলমলে হাস্যোজ্জ্বল মুখ। গুড মর্নিং দি ভাই বলে ব্যাগ টেক ফেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল আরোহীকে। হুট করে এমন হওয়াতে বেশ চমকে উঠে কোনোভাবে দেওয়াল ধরে পড়তে পড়তে বেঁচে গেল আরোহী দীর্ঘশ্বাস ফেল। এত বড় হয়েছে মেয়ে, এখনো বাচ্চাদের মতো লাফালাফি যায়নি। যদি এখন পড়ে গিয়ে হাড়গোড় ভাঙতো তখন? এই বিষয়ে কোনো চিন্তা আছে নাকি মেয়েটার? এই কথা বলতে বলতেই আরোহীর নিজেকেই নিজের কাছে বেহায়া মনে হয়, কিন্তু যাকে বলে তার তো গায়ে লাগে না। মাত্র গোসল সেরে আসলাম আর তুই এই জীবাণুভর্তি শরীর নিয়ে আমাকে জড়িয়ে তুললি রুশো। আর এত সকালে এখানে কি করছিস তুই? কার সাথে এসেছিস? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? সকালে নিশ্চয়ই কিছু খাসনি। বেশ সাহস বেড়েছে তোর, তাই না? না জানিয়ে চলে এলি। আমার ঠিকানা জানলি কি করে? রুষা আরোহীকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আশেপাশে কিছু একটা খুঁজে দৌড়ে গিয়ে পানির গ্লাস এনে আরোহীর সামনে ধরে বলল, নাও পানি খাও। আর প্রশ্নগুলো একটু ধীরে ধীরে করলে কি হতো? আর মাঝে মাঝে জীবাণু গায়ে মাখলে কিছু হয় না দি ভাই। এখানে এসেছি তোমার সাথে ঘুরতে, একাই এসেছি। আমি কি বাচ্চা নাকি যে আমাকে কেউ নিয়ে আসবে? সকালে আমি কিছু খাইনি, রাস্তায় আসতে প্রবলেমও হয়নি। আর কি যেন বললাম, কিছু একটা ভেবে। ও হ্যাঁ, মনে পড়েছে, সাহস তো আমার বরাবরই বেশি। আর তোমার ঠিকানা জানা লাগেনি, মনের একটা টান আছে না, কি বলো? বলেই আরোহীর দিকে তাকিয়ে চোখ মারল। আরোহী চোখ ছোট ছোট করে রুষার কান টেনে বলল, বেশি পেকে গেছো না তুমি? পাকা পাকা কথা শিখেছো? রুষা আরোহীর কাছ থেকে কানটা ছাড়িয়ে নিয়ে কান ডলতে ডলতে বলল, উফ দি ভাই, লাগলো তো? লাগার জন্যই তো দিলাম। আরোহী মুচকি হেসে বলল, চল নাস্তা করবি। বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো উঁচু করে ঝুটি করে মুখে মাস্ক আর কোমরে রিভলভার গুজে বেরিয়ে গেল আরোহী। আর তার পিছনে পিছনে রুষার পরনে একটা টপস আর সাথে জিন্স। দি ভাই, ও দি ভাই। বল। ড্রাইভ কি তুমি করবে? না, কেন? আরোহী ভুরকুচকে রুষার দিকে তাকালো। রুষা খুশিতে গদগদ হয়ে পড়ল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করেছে। আরোহী তার ভুরুজোড়া আরো কুচকে পড়ল, কেন? আমি ড্রাইভ করলে সমস্যা কোথায়? আমি কি ড্রাইভ করতে পারি না নাকি? রুষা ইনোসেন্ট ফেস করে বলল, উমা, আমি কি সে কথা কখন বললাম? তুমি ড্রাইভ করতে পারো না বললে তো পাপ হবে। তুমি তো অবশ্যই ড্রাইভ করতে পারো, তবে সেটা জঘন্য। এত রুটলি গাড়ি কেউ হাইওয়েতে চালায়?
আমার তো আত্মা কাঁপে। আরোহী চোখ ছোট ছোট করে রুষার দিকে এক পলক তাকিয়ে পাশ ফিরে সুলতানের দিকে তাকালো। সুলতান মুখ টিপে হাসছে। আরোহী কিছু না বলে গাড়ির সামনের সিটে বসে পড়ল। রুষা বসলো পিছনে। সবাই ঠিকঠাক বসার পর সুলতান যেই না গাড়ি স্টার্ট করতে যাবে, হঠাৎ হুড়মুড় করে গাড়ির ভেতর ঢুকলো তিহান। হঠাৎ এমন হওয়াতে লাফ দিয়ে দরজার সাথে সেটে গেল রুষা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল তিহানের দিকে। ছেলেটাকে চেনা চেনা লাগছে, তবে মনে পড়ছে না কোথায় দেখেছে। এই আপনি কে বলুন তো? এমন জিনের মতো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন? তিহান চোখ ছোট ছোট করে রুষাকে এক পলক পর্যবেক্ষণ করে বলল। তুমি কে? রুষা খানিকটা ভাব নিয়ে বলল, আমি রুষা চৌধুরী, ডটার অব আবরার চৌধুরী। তিহান ভরুজরা ঠিক করে বলল, ও হ্যাঁ, তাই তো, এ তো চেনা চেনা লাগছে। আর আমি তিহান রহমান, তোমার রোদসী আপুর একমাত্র দেবর। রুষা ভুরু উঁচু করে বলল। ও। আরোহী দীর্ঘশ্বাস ফেলল। এই দুই বকবকানি একসাথে হলে তো তার মাথা আজকে শেষ। রুষা যেই বকবক করতে পারে, আর তিহানের কথা তো বাদই দিল। রুষা সামনে তাকালো। দি ভাই বলো। তুই একা আসতে গেলি কেন? মিরাজ ভাইকে বলেই তো নিয়ে আসতো। রুষা মুখ বেঁকালো। হ্যাঁ হ্যাঁ, এই হলো আর কি। এই মাছ ব্যবসায়ী নিয়ে আসবে আমাকে, তাও আবার ঘুরতে। দিবা স্বপ্ন দেখো নাকি? আরোহী মিরতে রুষার দিকে তাকালো। মাছ ব্যবসায়ী? মিরাজ ভাই আবার মাছের ব্যবসা শুরু করলো কবে থেকে? আরে ওই মাছ ব্যবসা সেই মাছ ব্যবসা না, আই মিন সেলফিশ। আরোহী বিড়বিড় করে বলল। সেলফিশ মানে মাছের ব্যবসা? অদ্ভুত। সারাটা দিন চট্টগ্রাম শহরে বেশ কয়েকটি জায়গা দেখে ঘোরাঘুরি করে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে গেল আরোহীর। রুমে এসে ডানে বামে না তাকিয়ে গোসলে ঢুকলো। শরীরে ধুলোবালির স্তূপ জমে আছে, আর আরোহী জন্মগতই বেশ পরিষ্কার আর খুঁতখুঁতে স্বভাবের। প্রায় 15 মিনিট পর গোসল শেষ করে চুল মুছতে মুছতে রুমে যেতে আরোহীর ভুরু কুঁচকে গেল। বিরক্তি দিতে নাকমুখ কুঁচকে বিড়বিড় করে পড়ল। দেখেছো খাটাসটার কাণ্ড? সারাদিন বালি দিয়ে দৌড়াদৌড়ি করে এসে এই গা ভর্তি ময়লা নিয়ে বিছানায় 4 হাত পা একদম দিয়ে দিব্যি ঘুমিয়ে আছে সে। শরীরের পুরো ময়লাটাই বিছানায় লেগে গেল। উফ, এই মেয়েটাকে নিয়ে যে কি করব। আরোহী রুষার কাছে গিয়ে গায়ে আলতো হাত বুলিয়ে ডাকতে লাগলো। রুষু, এই রুষু। রুষার কোনো উত্তর নেই। আরোহী আরেকটু ঝুঁকে গায়ে আলতো ধাক্কা দিয়ে বলল। রুষা উঠ না বাবা, ধুলোবালিতে তো অ্যালার্জি তোর। এই ধুলো নিয়ে ঘুমালে সকালে উঠে দেখবি হাত মুখ গা পুরো ফুলে গেছে, লাল হয়ে গেছে। তখন আবার কেঁদে কেঁদে আমার দোষটা দিস না। রুষা নড়ে চড়ে উঠে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। ঘুমু ঘুমু কণ্ঠে বলল। উফ দি ভাই, ডিস্টার্ব করো না তো, এত রাতে গোসল করব না। আরোহী ভুরু কুঁচকে রুষার হাত ধরে টানতে টানতে বলল। গোসল করবি না মানে? ওর তাড়াতাড়ি। রুষা এবার বেশ বিরক্তির সাথে উঠে বসলো। দি ভাই, তোমার যন্ত্রণায় কি ঘুমাতেও পারবো না নাকি? আমার এত মজার একটা ঘুম ভাঙিয়ে দিলে, কাজটা কি ঠিক করলে? আরোহী বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে আঙ্গুল উঁচিয়ে বলল। এই শোন, আমাকে ঠিক ভুল শিখাতে আসবি না। তাড়াতাড়ি কাপড় নিয়ে ওয়াশরুমে যা, গোসল করে তারপর ঘুমা। আমি কি মানা করছি? রুষা কাদো কাদো মুখ নিয়ে ঢুলতে ঢুলতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। রুষার অবস্থা দেখে আরোহী মুচকি হেসে রুষাকে ডাক দিয়ে বলে। রুষু, দেখিস আবার ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাস না কিন্তু। তোর তো আবার দাঁড়িয়ে ঘুমানোর অভ্যাস আছে। বলে আরোহী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:30। বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই খাবারের টেনশন নেই। অগত্যায় সে সোফায় ল্যাপটপ নিয়ে বসলো। কিছুক্ষণের মাঝে বেরিয়ে যেতে হবে। আরোহী ফোনটা বের করে সুলতানকে একটা কল করে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সুলতান। কোনো দরকার ছিল নাকি ম্যাম? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই বন্দরের উদ্দেশ্যে রওনা দেব। তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা ম্যাম, আমি রেডি থাকবো। ঠিক আছে, রাখি। জি ম্যাম। আরোহী ল্যাপটপে কিছু ফাইল চেক করতে করতে 2 ঘন্টার মতো সময় লাগলো। সব চেক করে সোফে গা হেলিয়ে দিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10:30 বাজতে চলল। বিছানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল সে। রুষা হাত পা মেলে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মনে হলো আজ সারাদিন সে আরুষকে দেখেনি। কাল রাতে রুম থেকে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ খবরই নেই। ব্যাপার কি? প্রশ্নগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেতে আরোহী কাভার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো।
প্রায় 10 মিনিটের মধ্যে একটা সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে খোপা করে, মুখে মাস্ক লাগিয়ে আর মাথায় একটা ক্যাপ পরে কোমরে রিভলভার গুজলো। দরজাটা বাইরে থেকে লক করে বেরিয়ে গেল। নিচে যেতে দেখলো সুলতান নিচে দাঁড়িয়ে আছে, পাশে একটা বাইক দাঁড় করানো। আরোহী মুচকি হেসে বাইকের বসে চাবি লাগিয়ে বাইক স্টার্ট দিল। পিছনে সুলতান বসার সাথে সাথেই বাইক চালানো শুরু করলো। প্রায় আধা ঘন্টার মাঝে আরোহী বন্দরের কাছে এসে পৌঁছালো।